তোমরা যারা যারা রেলের পরীক্ষা দেবে বিশেষ করে এই অঙ্কগুলো তো আসবেই, কারণ রেলের পরীক্ষাতে কিন্তু পরিমিতির অঙ্ক থাকেই বললেই চলে। তোমরা সকলেই জানো রেলের যে সমস্ত পরীক্ষায় সামনে রেলের গ্রুপ ডি পরীক্ষা আছে, এনটিপিসি এক্সাম রয়েছে, টেকনিক্যাল পোস্ট রয়েছে, এলপি রয়েছে, তার পাশাপাশি এসএসসির পরীক্ষা রয়েছে, পিএসসির পরীক্ষা, পুলিশের পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসে, কিন্তু সবথেকে বেশি পরিমাণে আসে কিন্তু রেল বা এসএসসির পরীক্ষা। আর আজকে নিয়েছি এসএসসি সিজিএল এর প্রশ্ন, কারণ এসএসসি সিজিএল এর প্রশ্নগুলো কিন্তু মানে খুব পছন্দ করে কারা, রেলের কিন্তু পছন্দ করে। রেলের প্রশ্নগুলো ম্যাক্সিমামই আসে এসএসসি সিজিএল এর প্রশ্ন, ওইখান থেকে ট্রান্সফার করে রেলের প্রশ্ন দিয়ে দেয়। তো যাই হোক, তোমরা জানো এসএসসি সিজিএল এর লেভেল আর গ্রুপ ডির লেভেল এখন একই, মানে রেলের গ্রুপ ডি, ঠিক আছে। তো স্পেশালি আজকে পরিমিতির লম্ববৃত্তাকার চোঙ নিয়ে আলোচনা করব, অনেকটাই কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। আগেও তোমাদের করানো আছে লম্ববৃত্তাকার চোঙ, পুরো ফুল কনসেপ্ট রেডি করানো আছে। তোমরা যারা যারা চাও তারা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবে, ঠিক আছে। চ্যাপ্টার ভিত্তিক যদি নিতে চাও, দেখো আমি তোমাদেরকে একদম ডিটেলসে আলোচনা করে দেবো। দেখো, একটি দুমুখ খোলা ফাঁপা চোঙাকৃতি ধাতব টিউবের অন্তব্যাস 11.2 সেন্টিমিটার এবং উচ্চতা 21 সেন্টিমিটার। যদি চোঙটি 0.4 সেন্টিমিটার হয় পুরু হয়, তবে ধাতব আয়তন কত ঘন সেমি সেটা আমাদের বের করতে হবে। ঘন মানে কিউব। দেখো একদম সিম্পলভাবে তোমাদেরকে বোঝাবো, ঠিক আছে, কোনো কঠিনভাবে করবোই না। ধরো এই একটা আমাদের কি চোঙ, ভালো করে তোমাদের বুঝে নাও। এই যে আমি একে একে সুন্দর করে করে দিচ্ছি যাতে করে তোমাদের বুঝতে কোথাও অসুবিধার মধ্যে না পড়ো, ঠিক আছে। ভালো করে বুঝে নাও, ঠিক আছে। এবার এই যে চোঙের পুরু বলতে কি, যে সাইডের পার্টটা দেখো, তোমাদের ভালো করে দেখো, এটা ডান্ডাটা ভুলে যাও, ঠিক আছে। এটার পুরো চোঙ মনে করো। এবার এর পুরো যে অংশটা, এই যে পুরো অনেক সময় থাকে না, পুরো বা সাইড একটু মোটা সোটা থাকে, সেই পুরো অংশটা 0.4 মনে করো, ঠিক আছে। ভালো করে বুঝিয়ে দিতে যাতে তোমাদের সুবিধা হয়। তোমাদের সুবিধা করানোর জন্যই মেনলি একে একে বুঝিয়ে দেবো, একটু সময় লাগবে, তাড়াহুড়ো করবো না, ঠিক আছে। পুরো অংশটা কত 0.4, তাড়াহুড়ো করবো না, আস্তে ধীরে বুঝবো। ফুল কনসেপ্টই প্রায় রেডি করিয়ে দেবো, ঠিক আছে। টেনশন নেওয়ার কোনো কারণে, মানে কনসেপ্ট রেডি করিয়ে তোমাদের যেন এই অঙ্ক তোমাদের অসুবিধার মধ্যে কোনোদিন না পড়তে হয়, যেন মানে মুখস্থ না করে বা কোনো রকম মানে একদম সিম্পল নিয়ম তোমাদেরকে শিখিয়ে দেবো এক কথায়, ঠিক আছে। এবার দেখো তো এখানে কি বলছে, একটি দুমুখ খোলা, মানে এদিকেও গর্ত, এদিকে মানে মাঝখানটা পুরো ফাঁপা এক কথা, ঠিক আছে। আর সাইড দিয়ে পুরো অংশ মানে মোটা পাতের দিয়ে তৈরি আর কি। এবার খোলা ফাঁপা চোঙাকৃতি ধাতব টিউবের অন্তব্যাস বলতে ভিতরের এইখান থেকে এইটুকুর মধ্যে, ঠিক আছে। অন্তব্যাস কত আমাদের 11.2। এই অন্তব্যাস কত 11.2, ভালো করে মনে রাখো। অন্তব্যাস মানে আর এর ভ্যালু, আর মানে ব্যাসার্ধের ভ্যালু, ঠিক আছে। ও সরি, ব্যাস বলেছে, ব্যাস। তাহলে অন্তব্যাস বলতে এই পুরোটা, এখান থেকে এইটুকু যেটা, তাহলে ব্যাসার্ধ আর হবে তার অর্ধেক, আর হবে কি তার অর্ধেক। তাহলে একবারে ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ করো। এই ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, এগুলো তো বোঝো। 2 দিয়ে ভাঙলে 5.6, এটা হচ্ছে আর এর ভ্যালু, এই ব্যাসার্ধ এখান থেকে এইটুকুর ভ্যালু, ঠিক আছে, ব্যাসার্ধের ভ্যালু। এখানে ব্যাসার্ধ তো জানতেই হবে। উচ্চতা 21 সেন্টিমিটার, এই যে হাইট হচ্ছে কি 21 সেন্টিমিটার, 21, ঠিক আছে, 21 সেন্টিমিটার, এটা গেল হাইটটা। এবার আর কি আছে এখানে, বাদ বাকি তো হয়ে গেল। এবার তবে ধাতব আয়তন কত ঘন সেমি, মানে এটার মধ্যে কতটা ঘন সেমি বলতে ভালো করে বুঝে নাও। এইটা তো আমাদের চোঙের সাইডটা পুরো, মানে কত কেজি বা কত ঘন সেমি, মানে আয়তনটা কত থাকবে মাঝখান দিয়ে ফাঁপা হয়েও এর আয়তনটা কত, ভলিউম কতটা, সেটা আমাদের বের করতে হবে। দেখো আরও সিম্পলভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো এইবার আমাদের কি করতে হবে, তাহলে টোটালটা আগে বের করে নেবো। টোটাল অংশটা বের করে নিয়ে মাঝখানে ফাঁপা অংশটা বাদ দিয়ে দেবো, তবেই কিন্তু আমাদের টোটালটা আমাদের কিন্তু ধাতব বা কত ঘন সেমি আমাদের আয়তনটা বেরিয়ে যাবে। তাহলে কী করব, টোটালটা যদি আমি আয়তন বের করতে চাই তাহলে কি করবো বলো তো। আমাদের এইটুকু অর্ধেকটা ব্যাসার্ধ কত 5.6, আর এইটুকু পুরোটা যেটা পুরো অংশটা যেটা আসল নিট অংশ সেটা হচ্ছে 0.4। তাহলে যে আর এর ভ্যালু তো আমরা বুঝতে পারছি, এখান থেকে 0.4 জুড়ে নেবো, তাহলে কত হচ্ছে, জুড়ে নিলে তাহলে 6 হয়ে যাবে, 0 পয়েন্ট এখানে 6 জুড়ে নেবো, 5.6 সাথে 4 জুড়ে নিলে 6 হয়ে যায়, বুঝতে পারছো। আর এর ভ্যালু তাহলে এখান থেকে এইটুকু আর এর ভ্যালু কত পেলাম, মানে যেটা বড় হাতের আর, এইটুকু তো ছোট হাতের মানে এইটুকুটা, আর টোটাল বড় আরটা মানে টোটাল এখান থেকে এইটুকু, এইখান থেকে ভালো করে বুঝে নাও, এখান থেকে এইটুকুটা 6 পেয়ে গেলাম, আর এখান থেকে এইটুকুটা অন্তব্যাসার্ধ পেয়ে গেলাম 5.6, বুঝে গেছো, ছোট হাতের আর বড় হাতের আর। এইবার হবে আসল মজা বা খেলা। এবার আমরা কি টোটালটা আয়তন যদি বের করতে চাই, আমার টোটাল বৃত্ত যে বেস তলা
পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমাদের এগুলো সব জানতে হবে, ছোটো ছোটোগুলো জানতে হবে যে ক্ষেত্রফল এই আয়তন, যদি চোঙের টোটাল আয়তন না, আয়তনের সূত্র যদি আয়তন, ঠিক আছে, আয়তন পাই আর স্কোয়ার মানে কি এই বৃত্তের ক্ষেত্রফলের সাথে এইচ গুণ মারলেই আমাদের আয়তন বেরিয়ে যায়। বুঝতে পারছো তো? সিম্পল, এগুলো বেশি টাফ না। সেখান থেকে মাঝখানেটা বাদ দিয়ে দেবো। তাহলে চলো এক এক করে শুরু করি। তাহলে পাই বড় হাতে আর স্কোয়ার এইচ, পুরো টোটালটা নিয়ে নিলাম আয়তন, তার থেকে মাঝখানে যে ফাঁকা অংশটা এখান থেকে এইটুকুটা বাদ দিয়ে দেবো, যেটা মিডলে ফাঁকা। পাই ছোটো হাতের আর স্কোয়ার এইচ, ব্যাস অঙ্ক শেষ। এবার শুধুমাত্র একটু ক্যালকুলেশন করবে। তার মানে পাই আর এইচ কিন্তু কমন, দেখো পায়ের ভ্যালু 22/7 হয়, আর এইচের ভ্যালু কত, এইচের ভ্যালু কত 21 ছিল, তাহলে 21 লিখলাম। আর স্কোয়ার বড় হাতের আর স্কোয়ার মানে কি, বড় হাতের আর মানে এখান থেকে এইটুকুটা, সেটা হচ্ছে কি 6, 6 স্কোয়ার কত 36 হয়, 6 স্কোয়ার কত 36, মাইনাস কত ছোটো হাতের আর কমন নিয়ে নিয়েছি, ছোটো হাতের আর স্কোয়ার একবারে সব ক্যালকুলেশন একবারে, ছোটো হাতের আর স্কোয়ার এখান থেকে এইটুকু মানে তোমার হচ্ছে কি ওটা টোটালটা ছিল 11 বুঝতেই পারছো যে 5.6 গুণ মারলে কত, 5.6 গুণ মারলে কত হচ্ছে দেখবো আমরা একটু, ঠিক আছে। 6 6 কত 36, 6 হাতের হলো 3, 5 6 5 30 আর 3 কত, 30 আর 3 33, গুণ মারো 5 6 30 0, হাতের হলো কত 1, 5 6 5 25, 25 আর 3 কত 28, এখানে 6 3 1 3, পয়েন্ট দুটোর আগে তাহলে পয়েন্ট 31.36, তাহলে 31.36 মাইনাস, যেহেতু মাইনাস তাহলে মাইনাস করে দাও, একবারে করে দিচ্ছি, সবসময় চেষ্টা করবে একবারে করে দেওয়া, 0 0, কারণ পরীক্ষা খাতা সেভাবে তাড়াতাড়ি করে করতে হবে না। তাহলে 4 বিয়োগ করো, হাতে থাকছে মানে 6, হাতে আছে 1 মানে হচ্ছে 4, হাতে মানে 4.64, তাই না? আচ্ছা এই পর্যন্ত বুঝে গেলাম। এইবার এটা তো গুণ অসম্পর্ক, 7 দিয়ে এটা কাটলে 3 হয় জানো, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে 66, সাথে 4.64 গুণ করে দিতে হবে, এই তো কাজ এখানে। এ দেখো 4 6 24, 4 6 24, এখানে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, তাহলে 4 6 24, 4 লাস্টে 4 কত, এই দেখো 4 এখানে, তাহলে অপশান পেয়ে গেলাম, এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। তখন আর গুণ করতে চাবে না, কেন 4 6 24 4 আসবে শেষে, তাহলে এখানে অপশানে কেউ লাস্টে 4 নেই, তাহলে বি অপশান সঠিক অ্যান্সার পেলে। এবার যদি গুণ করতে চাও তাহলে করে নাও, তাহলে গুণ করে দেখে নাও, তাহলে 4 6 24 4, হাতে হলো 2, 6 6 34 7 38 3, 4 6 24 24 27, আচ্ছা সেম জিনিস বসবে এখানে 2 7 8 4, তাহলে 4 12 2 হাতের হলো 1, 18 16 6 হাতের হলো 1, 0 3, দেখো পয়েন্ট দুটোর আগে পয়েন্ট, দেখো 306.24, 306.24। বুঝতে পারছো ব্যাপারটা কিছুই নয়, ব্যাপারটা হচ্ছে কি যে আমরা কি করলাম যে টোটালটার মানে আয়তন ভলিউমটা বের করে নিলাম, টোটাল যে কতটা জল ধরতে পারে এর মধ্যে সেই ভলিউম বের করে নিলাম, ঠিক আছে। তারপরে মাঝখান ছিল ফাঁপা ছিল, যেহেতু এটা কোনো নিরেট কিছু দিয়ে তৈরি ছিল, লোহা বা সামথিং মোটা ইস্পাত দিয়ে তৈরি ছিল মনে করো, মাঝখানে ফাঁপা তো মনে করো ফাঁপা, তাহলে মাঝখানে যত আয়তন সেটা বাদ দিয়ে দিলাম টোটালটার থেকে, তবেই বেরিয়ে চলে আসলো যে কতটা মধ্যে লোহা লেগেছে বানাতে। বুঝতে পারছো তো, এটাই ভলিউম, এইটুকু দরকার ছিল আমাদের এখানে, আর কোনো কাজ নেই। তাহলে আমরা পেয়ে গেলাম, আমাদের সঠিক অ্যান্সার কিন্তু পেয়ে গেলাম। সব ক্লিয়ার করে যাচ্ছি, ক্লিয়ার করতে করতে সব ক্লিয়ার করে দেবো, টেনশন নেই। আর আরেকটা চলো, এখানে আমরা শিখে নিলাম আয়তনের ব্যাপারটা, শিখে নিলাম, এখানে হয়তো অন্য কিছু শিখে নিতে পারবো। দেখো এই অঙ্কটা বিশেষ করে রেলের পরীক্ষা তো ব্যাপক পরিমাণে, রেলওয়ে গ্রুপ ডিতে পরীক্ষা কিন্তু চলে আসার, রেলের টেকনিশিয়ান, তারপরে এনটিপিসি, ঠিক আছে, সমস্ত পরীক্ষা এলপি পরীক্ষাতে আসার মতন প্রশ্নগুলো। দেখো পরবর্তী প্রশ্নটা ভালো করে দেখো, আর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমরা কতটা বুঝতে পারছো বা কতটা বুঝতে পারছো না, ঠিক আছে। দেখো পরবর্তী প্রশ্ন, একটি ফাঁপা চোঙের বহিঃব্যাসার্ধ ও অন্তঃব্যাসার্ধ যথাক্রমে 11 আর হচ্ছে 10 সেন্টিমিটার এবং উচ্চতা 10 সেমি হলে সমগ্রতলে ক্ষেত্রফল কত। এখানে আয়তন চাইনি, সমগ্রতলে ক্ষেত্রফল চাইছে। ব্যাপারটা কীরকম বলো তো, একটু বুঝিয়ে আগে বলি তারপর তো বলছি। মানে এইটা টোটালটা চাইছে ক্ষেত্রফল, টোটালটা ক্ষেত্রফল, মানে ক্ষেত্রফল বলতে এটা আর মানে আয়তন না, ভলিউম না, এই যে পাশে যে জমিগুলো আছে না, এই পাশের জমি এটা, প্লাস ওই ভেতরে যে ফাঁপা, যেহেতু ফাঁপা ভেতরের সাইডটা এরকম, ভেতরের যে সাইডটা সেটার, এই ভেতরের সাইডটা পুরো যতটা গেল সেইটার ক্ষেত্রফল, আর এই যে যেটুকু বাকি রয়েছে সেটুকুর ক্ষেত্রফল। চলো আরও একটু দেখিয়ে দিই, এই ক্ষেত্রফল বের করতে হবে, ঠিক আছে। মানে ব্যাপারটা হয়েছে কীরকম বলো তো, এই তো আমাদের চোখ ভালো করে বুঝবে, বুঝে নিলে আর কোনো চাপ নেই, এটুকু পুরো মনে করো। চলো আরও দেখিয়ে দিই ভালো করে, যাতে কোনো অসুবিধা তোমরা নাই পড়ো। ভালো করে তোমাদের জিনিসগুলোকে ক্লিয়ার করিয়ে দিতে হবে, ঠিক আছে। বিষয়টা ভালো করে বুঝে নাও, বিষয়টা ভালো করে বুঝে নিলে হয়ে গেল। মাঝখানে তো ফাঁপা,
তাহলে পাশের ক্ষেত্রফলটা আর এই ভেতরের যে সাইডটা, ভেতরের সাইডের ক্ষেত্রফল আর এই যে পাশের যে এইটুকু, যে এটার ক্ষেত্রফলগুলো আমাদের বের করতে হবে। এই তো আমাদের কিন্তু বুঝে বুঝে করতে হবে। কীরকম করে করবো দেখো, বই ব্যাসার্ধ বলতে এখান থেকেই পুরোটা শেষ পর্যন্ত বই ব্যাসার্ধ, মানে বড় আর যেটা বড় আরের ভ্যালু 11, আর অন্তঃব্যাসার্ধ মানে এখান থেকে এইটুকুর ছোট হাতের ভ্যালু কত 10 বলে দিয়েছে 10, দেখো 10। এবং উচ্চতা হাইট বলে দিয়েছে, হাইট এই যে উচ্চতা হাইট কত 10 সেন্টিমিটার, সব কিন্তু বলে দিয়েছে। ব্যাস, এবার আমাদের সমগ্রতলের ক্ষেত্রফলটা বের করতে, সমগ্রতলের আগে বাইরেরটা বের করে নিই আর ভেতরেরটা বের করে নিই। তাহলে একটা কাজ করতে, বাইরেরটা আমাদের কত, সমগ্রতলের ক্ষেত্রফল মানে 2πr, মানে পরিসীমা, বৃত্তের পরিসীমার সাথে হাইটের গুণ করতে হবে। ওটা যেরকম বৃত্তের ক্ষেত্রফলের সাথে হাইটের গুণ করলে ভলিউম বেরিয়ে যায়, আর বৃত্তের পরিসীমার সাথে হাইটের গুণ করলে বক্রতলের ক্ষেত্রফলটা বেরিয়ে যায়। তাহলে 2πr h, তাহলে বাইরের ক্ষেত্রফলটা বেরিয়ে গেল, প্লাস ভেতরের তলের ক্ষেত্রফল বের করব 2π ছোট হাতের আর h বেরিয়ে গেল। পরেরটা পরে দেখে নিচ্ছি। তাহলে 2π h পর্যন্ত কমন, দেখো সব সেম জিনিস। তাহলে 2 পায়ের ভ্যালু 22/7 কমনগুলো নিয়ে নিচ্ছি। এইচ এর ভ্যালু কত 10, এইচ এর ভ্যালু এই পর্যন্ত সব সবাই সেম, এগুলো সব, শুধু এই আরগুলো আলাদা, আরগুলো লিখে রাখবো। আর কত 10, আর বড় হাতের আর কত, বড় হাতের আর আমাদের 11 আর ছোট হাতের আর 10। তাহলে বড় হাতের আর ছোট হাতের আর যেহেতু যোগ, তাহলে 10 আর 11 কত, 11 আর 10 কত 21, 11 আর 10 কত 21, এটা উড়িয়ে দাও, তাহলে গুণ সম্পর্কে তো হয়ে যাবে। তাহলে এখানে 3, তাই তো। তাহলে 44 সাথে যদি 3 গুণ করি, মানে 30 একবারে গুণ করে দিই, এবার গুণটা ঠিক মতন করবে, ঠিক আছে। তাহলে 3 4 12, 3 4 12 1 তো 13, 1320, ভালো কথা। তাহলে বক্রতলগুলি ভেতরে আর বাইরে বক্রতলগুলি পেয়ে গেলাম। এবার এই যে পাশের যে সাইডগুলো সেগুলো আমাদের বের করতে হবে না। তাহলে এইটার পুরোটা ক্ষেত্রফল নাও, এটার পুরোটা ক্ষেত্র, এটুকু পেয়ে রয়েছে, এটুকু আমাদের প্রয়োজন পড়ে, যোগ করতে হবে লাস্টে। তাহলে পুরোটার ক্ষেত্রফল নাও, এই যে উপরের পেজের, এই দেখো এই যে উপরের পুরোটার ক্ষেত্রফল নিয়ে তারপরে এইটুকুটা ভেতরের ফাঁপাটা বাদ দিয়ে দেবো, তাহলে এইটুকুটা বেরিয়ে গেলো। এক সাইডের বেরিয়ে যদি যায় তাহলে সেম তো নিচের সাইডেরও রয়েছে, তাহলে একটা 2 দিয়ে গুণ মেরে দেবো, তখন দুটো সাইডে বেরিয়ে পড়বে। ঠিক আছে, বুঝে বুঝে কাজ করলে হয়ে যাচ্ছে, আর কোনো চাপ নেই, আমি বুঝিয়ে বলে দিচ্ছি সবটা। তাহলে পুরো ক্ষেত্রফল নিলে কি পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার, বড় হাতের আর, ভালো করে বুঝবে, দাঁড়া এক সেকেন্ড, পাই আর স্কোয়ার, ধরো পাই আর স্কোয়ার, ধরো 1 সেকেন্ড, পাই আর, তাহলে এটা নিয়ে নিলাম পাই আর স্কোয়ার মাইনাস পাই ছোট হাতের আর স্কোয়ার। কারণ পুরোটা নেওয়ার পরে এই যে এই দেখো এখান থেকে এটুকু, মানে কি পুরোটা নিয়ে নিলাম, তার থেকে ভেতর তো ফাঁপা, এখান থেকে এটুকু, তাহলে এটুকু বাদ দেওয়ার জন্য মাইনাস করে দিলাম। তাহলে পায়ের ভ্যালু কি 22/7 হয়, আর স্কোয়ার মানে বড় হাতের আর কত 121, বড় হাতের 121 থেকে 10 স্কোয়ার, মানে ছোট হাতের আর 10 স্কোয়ার কত 100 হচ্ছে, মাইনাস করলে 21 হয়। এই 21টা এখানে কেটে দিয়ে এই 121 থেকে 100 গেলে 21 হয়, 21, তাহলে 3 বার মানে 66। দেখো এখানে কি আমাদের 66 বেরোলো না, 66, 3 থেকে 6, 3 6, 3 6, তাহলে একটা সাইডের এই সাইডটা বেরোলো, এক তলটা বেরোলো, এগুলো বেরোলো, নিচেও তো সেম তল আছে, নিচেও সেম, তাহলে ডবল হবে না, ডবল একটা সাইড বের করে নিয়েছি, নিচেও তো সেম সাইড, গুণ কত 2, 6 2 12, 6 2 12 13, 132 যোগ হবে, 103 2 32 যোগ হবে এর সাথে, তাহলে যোগ হলে কত আসে, এদিকে যোগ করে দাও, এদিকে যোগ করলে হচ্ছে 2 হচ্ছে তোমার এখানে 2, 3 আর 2 5, আচ্ছা এখানে 4, এখানে 1, 1452 কোথায় আছে অপশানে, এই দেখো 1452 আছে, সি অপশান আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। কিছুই না, জাস্ট শুধুমাত্র লজিকটা বুঝে নিতে পারলে, এবার সেই লজিক অনুযায়ী ঠিক মতন খাটতে পারলে আর কোনো চাপ নেই। আর তোমরা যারা একদম বেসিক টু অ্যাডভান্স ভালো করে শিখতে চাও, আমাদের কাছ থেকে কোর্স নিয়ে নাও, ভালো করে কোর্স নিয়ে একদম সুপার লেভেলে আমি সম্পূর্ণ গাইড, অনেকে দেখো তারা বলছি, দাঁড়াও 7430885955 নাম্বারে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো, সমস্ত রকমভাবে তোমাদেরকে গাইড করবো। তোমরা অনেকে চাকরির সম্বন্ধে বোঝোই না, কী করে ধাপে ধাপে পড়াশুনো করতে হয়, কী করে এগিয়ে যেতে হয়, সেই কনসেপ্টই তোমাদের জানা নেই, বা সেই রিলেটেড জিনিসই তোমাদের জানা থাকে না। ঠিক আছে, শুধু দেখা হলো খেটে যাচ্ছ, কিছুই বুঝতে পারছো না, খেটে যাচ্ছ, কী বই পড়াশুনো করতে হবে, কী নিয়ে পড়াশুনো করতে হবে, কীভাবে পড়াশুনো করতে হবে, কবে প্র্যাকটিস সেট দিতে হবে, যেহেতু আমি 8-10 বছর থেকে এই লাইনে রয়েছে, চাকরির বিষয়টা তোমাদেরকে পড়াচ্ছি, অনেক ছেলে ভাই বোনরা তোমরা আমার কাছ থেকে চাকরি করছো অনেকেই, তার জন্য স্পেশালি
তোমরা যারা যারা সম্পূর্ণ মানে অঙ্ক প্লাস রিজনিংটাকে কোর্স হিসেবে তো নেবেই, তার পাশাপাশি তোমার চাকরি রিলেটেড গাইডও করে দেবো সমস্ত বিষয়। কি বললাম বোঝা গেল? কোনো রকম অসুবিধা হবে না, কোথাও যদি সমস্যা আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তাই তোমাদের প্রত্যেককে বলো, তোমরা যারা যারা অঙ্ক প্লাস রিজনিং চ্যাপ্টার ভিত্তিক ভালোভাবে পড়াশুনো করে নিতে, কারণ চ্যাপ্টার ভিত্তিক না পড়াশুনো করলে কোনো লাভ নেই। যদি পড়াশুনো করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে, বিশেষ করে আমার সাথে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ করো। যদি সমস্যা হয় সেরকম তাহলে ফোন করতে পারো, তাহলে তার জন্য স্পেশালি সমস্ত বিষয়ে তোমাদেরকে গাইডও করে দেবো। তাহলে ভিডিওটি এলো, তোর সঙ্গে পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।